ঈদ পরবর্তী আমাদের প্রথম আইটি গভর্নেন্স ক্লাসে সকলকে স্বাগতম। আমাদের প্রিভিয়াস যেই ক্লাসটা হয়েছিল সেখানে আমরা 95 পেজ পর্যন্ত শেষ করেছিলাম, যা কিনা চ্যাপ্টার 2 এর প্রথম 2-3টা পেজের মধ্যে পড়ে। তো যথারীতি আমরা 96 নাম্বার পেজ থেকে আজকে শুরু করতে যাচ্ছি। আশা করি আমার কথা বা সাউন্ড লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে এবং কোনো নয়েজ আসতেছে না। ঠিক আছে? কোনো নয়েজ পাচ্ছেন আপনারা বা সবকিছু কি ক্লিয়ারলি শোনা যায়? তো একটু রেসপন্স করবেন। জি হ্যালো, দাদা, জি, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের আজকে হচ্ছে এন্টারপ্রাইজ গভর্নেন্স অফ ইনফরমেশন টেকনোলজি, যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজিআইটি। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের যেই প্রশ্নটা আসবে সেখানে অনেকগুলা শর্ট ফর্ম থাকতে পারে, কিংবা ডিরেক্ট ভাবে শর্ট ফর্ম না থাকলে ওই শর্ট ফর্মটা জানতে হতে পারে। এটার জন্য আমরা একদম বইয়ের লাস্টে চলে যাব, সেখানে প্রত্যেকটা শর্ট ফর্ম এবং ফুল ফর্ম দেওয়া আছে। এটা সবাই নিজ দায়িত্বে পড়ে নিব, ঠিক আছে? যেটা আমাদের পরবর্তীতে খুবই প্রয়োজন। তো সেখানে ইজিআইটি ফুল ফর্ম এবং শর্ট ফর্ম দুটোই দেওয়া ছিল বা আছে। এবার আসুন, ইজিআইটি ইমপ্লাইজ, এখানে বোঝাই যাচ্ছে যে গভর্নেন্স। তো গভর্নেন্স মানে কি? কোনো একটা প্রতিষ্ঠানের যে জায়গাতে নিয়ন্ত্রিত হয় ইনফরমেশন সিস্টেম বলেন, টেকনোলজি বলেন, যেগুলো নিয়ন্ত্রিত হয় ওইটাই হচ্ছে গভর্নেন্স, যেটার মাধ্যমে এন্টারপ্রাইজ গভর্নেন্স অফ ইনফরমেশন এন্ড টেকনোলজি, মানে ইনফরমেশন এবং টেকনোলজি এই দুইটা জিনিসই নিয়ন্ত্রণের জন্য যেই ধরনের নীতি নির্ধারণ করা হয় সেটাই হচ্ছে governance বা enterprise governance বা EGIT. তো implies a system in which all stakeholders বলতে কাদেরকে বোঝায়? একটা প্রতিষ্ঠানের সাথে স্বার্থ সংশ্লিষ্ট, যেটা আমরা অডিটে পড়াইছিলাম বা বলছিলাম, যেখানে হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের সাথে স্বার্থ সংশ্লিষ্ট যত ব্যক্তিবর্গ আছে সবাই হচ্ছে ওইটার স্টেক হোল্ডার। তাহলে গভর্নেন্সটা সকলের জন্য তৈরি করা হয়। প্রোভাইড ইনপুট ইনটু দা আইটি ডিসিশন মেকিং প্রসেস, তাহলে এটা আমার ডিসিশন মেকিং প্রসেসের জন্য ইনপুট প্রোভাইডার হিসেবে কাজ করে, বা আমি এটার উপর ভিত্তি করে ইনপুট প্রোভাইড করব। ইজিআইটি ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য বোর্ড অফ ডিরেক্টর অ্যান্ড এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট। তাহলে এটা দুইজনের রেসপন্সিবিলিটি থাকে। অপশানে অডিটর থাকবে, ইনফরমেশন মানে আইটি অডিটর থাকবে, আইএস অডিটর থাকতে পারে, বোর্ড অফ ডিরেক্টর থাকতে পারে, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে পারে, এরকম অনেক কিছু থাকতে পারে। উত্তর হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর আর হচ্ছে এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট। ইজিআইটি ইজ অ্যাবাউট দ্য স্টুয়ার্ডশিপ অফ রিসোর্সেস, আইটি রিসোর্সেস। আসেন, স্টুয়ার্ডশিপ কাকে বলে? একটা প্রতিষ্ঠানে কোনো একটা কিছুর ন্যস্ত দায়িত্বটাই হচ্ছে স্টুয়ার্ডশিপ। ধরেন এই মুহূর্তে আমাদের এখানে আপনাদেরকে পুরা জিনিসটা কমপ্লিট করানোর দায়িত্বটা কার? কথা বলতে হবে। আমার, তাই না? তো তার মানে এখানে যে ব্যক্তি এই স্টুয়ার্ডশিপের কাজটা করে তাকে বলে এক্সারসাইজ করা। ঠিক আছে? তাহলে এক্সারসাইজিং স্টুয়ার্ডশিপ ফাংশন একটা বিষয় আছে। আমি যদি বলি যে ধরেন একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করা, তারপর ওই জিনিসপত্র করা, এগুলাকে বলা এক্সারসাইজ করা। তাহলে যে ব্যক্তি মানে ওই স্টুয়ার্ডশিপের দায়িত্বটা করে তাকে বলা হচ্ছে মানে সে যে কাজটা করে এটাকে বলে এক্সারসাইজিং স্টুয়ার্ডশিপ ফাংশন। আর সে যে কাজটা করতেছে এগুলা ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না, একটা কোম্পানির ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করা, কোম্পানির পরিচালনা করা, এগুলোর দায়িত্ব থাকে ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্ট হচ্ছে স্টুয়ার্ডশিপ ফাংশনে থাকে, কিংবা বোর্ড অফ ডিরেক্টর তারা স্টুয়ার্ডশিপ ফাংশন এক্সারসাইজ করে। কি করে? এক্সারসাইজ করে। আর ওইখানে স্টুয়ার্ডশিপ ফাংশন অ্যাসেস করে কারা? শেয়ার হোল্ডাররা। একটা কোম্পানির ক্ষেত্রে কারা করে? শেয়ার হোল্ডাররা। একইভাবে আমাদের এখানেও আমরা কি করতেছি? স্টুয়ার্ডশিপ ফাংশন এখানে এক্সারসাইজ করতেছে কে? আমি করতেছি। ধরেন আমাদের এই ক্লাস বা সেশনের কথা যাই বলি না কেন। আর এটা কি হচ্ছে ঠিক মতো, বা আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না, নাকি মাথার উপর দিয়ে যাইতেছে, এই সকল জিনিসগুলা কে অ্যাসেস করবে? যে পড়াচ্ছে উনি। না 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 না, মাথার উপর দিয়ে যাইতেছে এটা আমি কেমনে অ্যাসেস করবো? আপনারা বলবেন যে আপনাদের মাথার উপর দিয়ে যাইতেছে নাকি ইটের উপর দিয়ে যাইতেছে। তার মানে জি, এই অবশ্যই। জায়গাতে এই জায়গাতে এক্সারসাইজিং করতেছি আমি, আর অ্যাসেসিং করতেছেন আপনারা। অডিটের বেলা আমি যদি বলি কোম্পানির স্টুয়ার্ডশিপ ফাংশন এক্সারসাইজ করতেছে বোর্ড অফ ডিরেক্টর এবং ম্যানেজমেন্ট এক্সারসাইজ করতেছে, আর অ্যাসেস করতেছে শেয়ার হোল্ডার।
তারা দেখতেছে যে এরা কি ঠিকঠাক মতো পরিচালনা করতেছে কিনা, সঠিক রেভিনিউ আসতেছে কিনা নাকি লস হচ্ছে, এগুলা দেখতেছে শেয়ার হোল্ডার। একইভাবে এখানে এক্সারসাইজ, তাহলে এখানে যে স্টুয়ার্ডশিপের কথা বলছে, ইজিআইটি ইজ অ্যাবাউট দ্য স্টুয়ার্ডশিপ অফ আইটি রিসোর্সেস অন বিহাফ অফ অল স্টেক হোল্ডার হু এক্সপেক্ট দেয়ার ইন্টারেস্ট টু বি মিট। তার মানে আইটি দায়িত্বে যারা আছে তারা হচ্ছে কি করতেছে, ওনারা দেখতেছে যে আইটি কন্ট্রোল ঠিকভাবে মানে এক্সারসাইজ করতেছে, তারা এক্সারসাইজ করতেছে। উত্তর হচ্ছে তারা এক্সারসাইজ করতেছে। আর অ্যাসেস করতেছে কারা? স্টেক হোল্ডাররা, ওভারঅল স্টেক হোল্ডাররা, যারা এটার থেকে ইনফরমেশন নিয়ে কাজে লাগাইতেছে। কেমন, ক্লিয়ার তো না? জি ওকে, তাহলে ইজিআইটির কথা গেল অন বিহাফ অফ অল স্টেক হোল্ডার। ওকে ফাইন, হু এক্সপেক্ট দেয়ার ইন্টারেস্ট টু বি মিট, তার মানে যারা এক্সপেক্ট করে যে আমার ইন্টারেস্ট মিট হচ্ছে কিনা, তাহলে অল স্টেক হোল্ডার এখানে অ্যাসেস করে, আর যারা এটির দায়িত্বে থাকে তারা এটাকে এক্সারসাইজ করে। আচ্ছা, এবার হচ্ছে দ্য পারপাস অফ ইজিআইটি ইজ টু ডিরেক্ট আইটি এন্ডেভার্স টু এনশিওর দ্যাট আইটি অ্যালাইন অ্যান্ড সাপোর্ট দ্য এন্টারপ্রাইজ অবজেক্টিভস অ্যান্ড রিয়েলাইজেশন অফ প্রমিস বেনিফিট। অর্থাৎ এখানে নিশ্চিত করা হয় যে আমি আইটি থেকে যে জিনিসটা পাবো সেটা পাচ্ছি কিনা, এটা রিয়েলাইজ করা হচ্ছে। ইমপ্লিমেন্টিং অ্যান ইজিআইটি ফ্রেমওয়ার্ক অ্যাড্রেসেস, আমি যদি এটাকে ইমপ্লিমেন্ট করি তাহলে কি হবে, কিছু ইস্যু আসবে। বাই ইমপ্লিমেন্টিং প্র্যাকটিস, আপনি এক্সারসাইজ করতে গেলে সেখানে ইস্যু ক্রিয়েট হবে না যে কোনো ক্ষেত্রে। আমরা যদি আমাদের এখানে এখন ক্লাসের ক্ষেত্রে আমরা যদি কন্টিনিউ করি বা আমরা যদি এটাকে নলেজ শেয়ারিং সেশন করি, আমরা এক্ষেত্রে কি কোনো ব্যারিয়ার পাই না? অফকোর্স পাই। মাঝে মাঝে কি হয়, ধরেন কথা বলার সময় আপনারা যদি বলি আপনারা কি আছেন, আমার কথা শুনতেছেন, এটা কি ব্যারিয়ার না? আপনারা যদি কথা না বলেন, ব্যারিয়ার? জি হ্যাঁ। আবার একইভাবে ধরেন আপনাদের কথা বলার দরকার, কিন্তু আপনারা কথা না বলে দেখা গেছে কি মিউট করে ঢিঙ্কুচিয়া ঢিঙ্কুচিয়া গান শুনতেছেন। তো এই ক্ষেত্রে হচ্ছে এটা কি তাহলে আপনারা ঠিক করতেছেন? তাও ঠিক করতেছেন না। তাহলে রেগুলার উত্তর না দিলে এটাও ঠিক করা না, আবার আপনি ক্লাসের টাইমে আনমিউট করে নয়েজ ক্রিয়েট করা সেটাও ঠিক করা না। তো তার মানে এগুলাই হচ্ছে ব্যারিয়ার। তাহলে আমি যদি ইজিআইটিটাকে এক্সারসাইজ করতে যাই তাহলে সেক্ষেত্রে এখানেও আমার কিছু ব্যারিয়ার আসতে পারে। ঠিক আছে, ইমপ্লিমেন্ট করতে গেলে দ্যাট প্রোভাইড, এবার এরপরে কি হচ্ছে, বা ইমপ্লিমেন্টিং প্র্যাকটিস দ্যাট প্রোভাইড ফিডব্যাক। এখন আমি যখন করতে যাব তখনই আমি কোন একটা ফিডব্যাক পাবো যে আমার এটা ঠিক মতো হচ্ছে কিনা। আমি যদি কোনো একটা কিছু নাই করি তাহলে এখান থেকে ফিডব্যাক আসবে? আসবে না। তাহলে এবার দ্যাট প্রোভাইড ফিডব্যাক অন ভ্যালু ডেলিভারি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। ইজিআইটি যখন আমি ইমপ্লিমেন্ট করতে যাই সেখান থেকে যে ফিডব্যাক আসে, ওই ফিডব্যাক থেকে দুইটা জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে কি পরিমাণ ভ্যালু ডেলিভার হচ্ছে, আর হচ্ছে কি পরিমাণ রিস্ক আসতেছে এবং সেটাকে সঠিকভাবে ম্যানেজ করা যাচ্ছে কিনা। দ্য ওভারঅল প্রসেস। আর এবার এটার ক্ষেত্রে ওভারঅল কিছু প্রসেস আছে, মানে কিসের প্রসেস? ইজিআইটি ইমপ্লিমেন্টেশনের। তাহলে ইজিআইটি ইমপ্লিমেন্টেশনের প্রসেস হয়েছে কয়টা? তিনটা। কি কি? আইটি রিসোর্স ম্যানেজমেন্ট, পারফরমেন্স মেজারমেন্ট, কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট। প্রথমটা হচ্ছে যে আমার ইজিআইটিটা কি, আমি প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করবো এবং সেটাকে সঠিকভাবে পালন করতে যাব ইনফরমেশনের ক্ষেত্রে, মানে ইনফরমেশন সিস্টেম বা টেকনোলজির ক্ষেত্রে। তাহলে আমার কি রিসোর্স লাগবে না? আমার ল্যাপটপ, ডেস্কটপ, এই সকল জিনিসপত্রগুলো লাগবে না? হার্ড ডিস্ক বা ব্লা 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 আরো অনেক কিছু, এগুলো লাগবে। প্রথম হচ্ছে আমার ওই রিসোর্স গুলো লাগবে এবং সেটাকে প্রপারলি ম্যানেজ করতে হবে। সেকেন্ড ওয়ান, পারফরমেন্স মেজারমেন্ট। এক্ষেত্রে কি, আমাকে অবশ্যই পারফরমেন্স মেজারমেন্ট করতে হবে যে আমি যে জিনিসগুলো আমি নিয়োজিত করতেছি আমার কাজের মধ্যে, এগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। যদি না করে তাহলে আমার পারফরমেন্স মেজারমেন্টের মাধ্যমে ড্রব্যাক খুঁজে বের করবো। আর এরপর হচ্ছে আমার শুধু পারফরমেন্স দেখলেই হবে না, কমপ্লায়েন্স ম্যানেজমেন্টও দেখতে হবে। ফর এক্সাম্পল কি, আমি একটা অ্যাপ বানাইলাম, কেমন? ওই অ্যাপটা বানানো হয়েছে যে ধরেন আপনি কোথাও গেলেন, আপনি লোকেশন হারাই ফেলছেন, আপনি ছবি তুলে ওইখানে ইনপুট দিলে আমরা ওইটার মাধ্যমে ট্রেস করে লোকেশন বের করে ফেলবো। এখন ওই অ্যাপটা যদি যে কোনো সময় আপনার ক্যামেরা অ্যাক্সেস চায়, যে কোনো সময়, আপনি দেখবেন কিছু কিছু সময় আপনি যখন মোবাইলে কোনো একটা অ্যাপ ইনস্টল করেন সেখানে চাই যে অ্যালাউ হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এটা থাকতে পারে। আবার থাকতে পারে অ্যালাউ অল দ্য টাইম। যদি অ্যালাউ অল দ্য টাইম লেখা থাকে তার মানে কি বোঝা যাচ্ছে, যে আপনার ওই অ্যাপটা আপনার ক্যামেরাকে সব সময় অবজার্ভ করতেছে, মানে সব সময় ক্যামেরা দিয়ে আপনাকে দেখতেছে। তাহলে এটা কি ঠিক হইতেছে? একটা অ্যাপ আপনার পার্সোনাল মুভমেন্টও তো দেখে ফেলতে পারে, তাই না? পারে? কথা বলতে হবে তো। জি যদি তো তার মানে আমাকে যখন আমরা কোনো একটা কিছু মানে চাইবো অ্যাক্সেস, সেক্ষেত্রে অবশ্যই এখানে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট করতে হবে। লাইক আমার ওই অ্যাপের মাধ্যমে কোনো নন কমপ্লাই হচ্ছে কিনা। তাহলে ইজিআইটি ইমপ্লিমেন্টেশনের তিনটা স্টেজ। প্রথম হচ্ছে রিসোর্স সব ঠিকঠাক মতো আছে কিনা দেখা, এবার রিসোর্স গুলো এবং যে সকল পার্সোনাল গুলো আছে মানে কর্মীরা,
তারা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, এন্ড দ্য থার্ড ওয়ান ইজ আমি যা কিছু করতেছি সবকিছু কমপ্লাই হচ্ছে কিনা, রুলস এন্ড রেগুলেশন মানতেছে কিনা, নাকি কোনো নন কমপ্লায়েন্স করতেছে, এটা দেখতে হবে। এবার হচ্ছে ISACA কোভিড ফ্রেমওয়ার্ক developed to help enterprise optimize the value of information asset, make a clear distinction between governance and management। অর্থাৎ এখানে গভর্নেন্স এবং ম্যানেজমেন্টের মধ্যে পার্থক্য করতেছে। তাহলে টু ডিসিপ্লিন এনকম্পাস ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটিস। প্রথমে গভর্নমেন্টের কিছু অ্যাক্টিভিটিস আছে, এরপরে ম্যানেজমেন্টের কিছু আছে। গভর্নমেন্টের অ্যাক্টিভিটিস কি হ্যালো ইজিআইটির ভাইয়া। ক্ষেত্রে বলেন, পেজ নাম্বার আচ্ছা, যে 96 বলেন। মেবি একটু রিলেভেন্ট হয়ে যাচ্ছে, বাট তারপরেও যে ওই এক্সাম্পলটা দিলেন তো তাই প্রশ্নটা মাথায় আসলো। এই যে আমরা যে বলেন। পারমিশনটা দিচ্ছি অ্যালাউ হোয়াইল ইউজিং এর অথবা অ্যালাউ অল দা টাইম, তো এটা আমরা ইউজার এন্ড থেকে কিভাবে ensure করবো যে আমরা যেটা পারমিশন দিচ্ছি সেটা অ্যাকচুয়ালি কমপ্লাই করা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, গুড 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 গুড। এটা আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি। সবাই এখনো তো রেজাল্ট দেয় নাই, দিছে, আপনারা পড়ে সবকিছু উলট পালট করে ফেলতেছেন, আই নো দ্যাট। তো এই ক্ষেত্রে সকলের উদ্দেশ্যে বলবো, সবাই আগামীকালকে বা ক্লাস শেষ হওয়ার পরে দেখার দরকার নাই, যখন ফ্রি টাইম পাইবেন কিংবা শুক্রবারে একটা মুভি আছে দ্য রিটার্ন অফ অভিমন্যু, ঠিক আছে? প্রয়োজনে আমি আবার ইউটিউবে গিয়ে দেখাই দিতেছি, সবাই এটা দেখবেন, সবাই দেখবেন। এই যে উপরে চলে আসছে, কেমন? এই যে একদম উপরে যেটা আছে 21 ক্রোর ভিউ, দেখতেছেন? দেখা যায়? জি, দেখা জি যায়। দেখা যাচ্ছে। 21 কোটি ভিউ আছে না? এই যে এই মুভিটা যারা দেখছেন দেখছেন, যারা দেখেন নাই সবাই এই মুভিটা দেখবেন, সবাই দেখবেন। মুভি কি আমারে টাকা দিছে? যেটা ভালো সেটা আপনাদের উদ্দেশ্যে জানাইতেছি। আপনি কোন জায়গায় কি করবেন কি না করবেন সবকিছু এই মুভি দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা মানুষ যারা এখন এই ক্লাসে আছেন বা নলেজ শেয়ারিং সেশনে আছেন, সবাই এই মুভিটা দেখবেন। একদম প্রথমে যেটা দেখা যাচ্ছে দ্য রিটার্ন অফ অভিমন্যু, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে ক্লিয়ার ওকে। হয়ে যাবেন যে আমরা আমরা কি করতেছি, আমাদের কি করা উচিত, এগুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এবার দেখেন, জিজ্ঞেস করছেন, ভালো হয়েছে, এটা সবার দেখার দরকার, আমাদের প্রত্যেকটা মানুষের দেখার দরকার। এবার আসেন যে, এবং কোনো টানাটানি না করে পুরো মুভি দেখবেন, একদম প্রথম থেকে শেষ মিনিট অব্দি দেখবেন। মুভি শেষ হইলেও কিন্তু মুভি শেষ হয় নাই, শেষ হওয়ার পরও ইনফরমেশন আছে। একদম যখন দেখবেন মুভি শেষ হয়েছে দেন শেষ হয়েছে তার আগ অব্দি দেখবেন, ঠিক আছে? একদম প্রথম সেকেন্ড থেকে শেষ সেকেন্ড অব্দি দেখবেন, কোনো গ্যাপ দিবেন না। দেখেন কত ইম্পর্টেন্ট একটা মুভি যে আমি ক্লাসের মধ্যে এটার কথা বলতেছি, যে এটা দেখেন। আচ্ছা, এবার আসেন, আমরা বলতেছি যে ইপিআইটির ক্ষেত্রে দুইটা স্টেজে কাজ আছে, একটা হচ্ছে গভর্নেন্স রিলেটেড ব্যক্তিবর্গদের, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট রিলেটেড। গভর্নেন্স রিলেটেড ব্যক্তিবর্গরা কি করে? এনশিওর দ্যাট শেয়ার স্টেক হোল্ডার নিডস, কন্ডিশন এন্ড অপশন আর ইভ্যালুয়েটেড টু ডিটারমাইন ব্যালেন্সড অ্যাগ্রিড অন এন্টারপ্রাইজ অবজেক্টিভস। অর্থাৎ আমি যা কিছু স্টেক হোল্ডারদের দরকার, মানে ওভারঅল যারা যারা এটার ইনফরমেশনের জন্য মানে ইউজার আর কি, তাদের যেন নিড, কন্ডিশন, অপশন সবকিছু ঠিকঠাক মতো ইভ্যালুয়েটেড হয়, এবং যাতে করে তারা ডিটারমাইন করতে পারে যে জিনিসটা ব্যালেন্স আছে কিনা এবং এন্টারপ্রাইজের যে উদ্দেশ্য আছে সেটার সাথে মিল আছে কিনা। ধরেন কোন একটা প্রতিষ্ঠান গঠিত হয়েছে, আপনাদেরকে বলা হয়েছে যে আপনি চাকরি পান না, তো চাকরি দেওয়ার জন্য ওইখানে আপনি ধরেন কথার কথা বিডি জবস আছে না, আপনারা সবাই এখানে অ্যাকাউন্ট খুলে রাখছেন, অনেকেই আছে। এটা কেন করা হয়েছে? ওই ওই মানে সাইটটা কেন করা হয়েছে? জব দেওয়া নেওয়ার জন্য, তাই না? কথা বলতে হবে তো। জি জি এখন ধরেন ওইখানে যদি ম্যাচ মেকিং এর কাজ করে তাহলে হবে। ম্যাচ মেকিং মানে কি? পাত্র পাত্রী খোঁজার। পাত্র পাত্রী, এক্স্যাক্টলি। এখন যে জিনিস যেটার জন্য করা হয়েছে ওই জিনিস যেন ওইটাই করে, এটা হচ্ছে গভর্নেন্সের দায়িত্ব, এটা নিশ্চিত করা, ঠিক আছে? আর এবার আসেন ম্যানেজমেন্টের দায়িত্ব। ম্যানেজমেন্টে কি? প্ল্যান, বিল্ড, রান এন্ড মনিটর অ্যাক্টিভিটিস ইন অ্যালাইনমেন্ট উইথ দ্য ডিরেকশন সেট বাই দ্য গভর্নেন্স বডি। অর্থাৎ ম্যানেজমেন্ট প্ল্যান করে, বিল্ড করে, রান করে, মনিটর করে পুরা যত অ্যাক্টিভিটি আছে সবকিছুকে, যেটা কিনা ডিরেকশনে দেওয়া আছে। ডিরেকশন মানে কি? ওই যে গভর্নেন্সে যেগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে ডিরেকশন। গভর্নেন্স অনুসারে সবকিছু ঠিকঠাক মতো করা হচ্ছে কিনা এবং করতেছে, এই সবকিছুর দায়িত্বে থাকে ম্যানেজমেন্ট। এবার আসেন, সিনিয়র ম্যানেজমেন্ট এগ্রিড দ্যাট স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট। আমি কিন্তু অরেঞ্জ কালারের লাইনগুলোই পড়তেছি, যেগুলো হচ্ছে মানে টু মাচ ইম্পর্টেন্ট, এখানে কিছু বাদ দিবেন না। আর
মানে যে লাইনগুলা পড়তেছি এগুলা প্রত্যেকটা থেকে এমসিকিউ আসতে পারে এবং গত ব্যাচে আসছে, এবং 95 না, আমি বলবো যে 85% মতো প্রশ্ন শুধু দাগানো লাইন থেকে আসছে। 85% মতো প্রশ্ন। ধরেন এখানে আমাদের ক্লাসে গত ব্যাচের কে কে আছেন আর পরীক্ষা দিচ্ছেন, একটা হাত তোলেন তো। এই মুহূর্তে এখন আছেন এবং পরীক্ষা দিচ্ছেন, কে কে হাত তোলেন? আপনারা কেউ নাই? একজন আছেন মাত্র? আমি তো দেখতেছি কয়েকজন আছে। এই আরিফ ভাই কি ঘুমায় গেছেন? প্রীতম ধর, আপনি কতবার পরীক্ষা দেন নাই? নূর মোহাম্মদ, আপনি দেন নাই? আমি পিএলএফ দিই নাই, সিএলএফ দিছিলাম। দেন নাই, আচ্ছা। তারপর আর মানে আচ্ছা, সাইফ রেজা জুনিয়র ভাই ছাড়া আর কেউ পরীক্ষা দেয় নাই গতবার? আচ্ছা ঠিক আছে, ধরলাম সাইফ রেজা জুনিয়র ভাই দিছে। তো ভাই আমি যে কথাটা বলছি এটা কি কোনো কারণে রং ছিল? প্রথম কথা এটা বলেন। না না, রং না। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে, এবং আরো মজার বিষয় হচ্ছে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 5 থেকে বেশি প্রশ্ন আসছে, চ্যাপ্টার 2 থেকে কম আসছে। কেমন, এটাও বলে জি দিচ্ছি। তা জি, আপনারা চ্যাপ্টার 5 থেকে সবচেয়ে বেশি আসছে। সবচেয়ে বেশি আসছে, হ্যাঁ। তো এখন এক্ষেত্রে এখনো বলতেছি, যা দাগানো হচ্ছে তার ভিতর থেকে 85% প্রশ্ন আসবে। এখন আপনি কতটা মনে রাখতে পারতেছেন এটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আপনি আমি সবার কথা, আমরা কতটা মনে রাখতে পারতেছি সেটার উপর ডিপেন্ড করে আমরা পাস করব কি করব না। কিন্তু যা দাগানো হয়েছে তার ভিতর থেকে আসছে, এর বাইরে থেকে আসে নাই। এবার আসেন, মানে আসলে খুবই কম, খুবই কম। এবার আসেন, সিনিয়র ম্যানেজমেন্ট এগ্রিজ দ্যাট strategic alignment between IT and enterprise objectives has become a critical success factor. এখন এখানে আমরা একটা জিনিস মনে রাখবেন, ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর কোনগুলো, এটা বিজনেস স্ট্র্যাটেজিতেও আছে, এখানেও আছে। ধরেন একটা প্রতিষ্ঠানের কোনো একটা কিছু একটু ক্রিটিক্যাল, কিন্তু প্রতিষ্ঠানের দ্রুততম সাকসেসের জন্য এবং সেটা সাস্টেনেবিলিটির জন্য ওইটাই সবচেয়ে বেশি দরকার, ওইগুলো হচ্ছে ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে সিনিয়র ম্যানেজমেন্টের কাজ হচ্ছে যে স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট করা। মানে স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট মানে কি, একটা দীর্ঘ সময়ের জন্য অ্যালাইনমেন্ট করা, যাতে করে আইটি এবং এন্টারপ্রাইজ অবজেক্টিভটা নিশ্চিত থাকে। মানে আইটির সাথে এন্টারপ্রাইজের যে অবজেক্টিভ, যে কারণে এটা গড়ে উঠছে, ওই কারণ যাতে ঠিক থাকে, হ্যাজ বিকাম এ ক্রিটিক্যাল সাকসেস। এবং এটা একটা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর যদি ঠিক থাকে। কারণ এত ইজি না যে অ্যালাইনমেন্ট রাখা গভর্নেন্সের বা অবজেক্টিভস এর সাথে। আপনি কোন এক, ধরেন কথার কথা, আমরা কোন একটা কিছুর জন্য নোবেল প্রফেশনাল একাডেমি ক্রিয়েট করছি ধরেন। এখন হঠাৎ করে কেউ একজন আমাদের কাছে অন্যরকম একটা প্রপোজাল দিছে, যেটা কিনা আমাদের একাডেমির উদ্দেশ্যর সাথে সংশ্লিষ্ট না, কিন্তু সে আমাকে অনেক বড় একটা অ্যামাউন্ট অফার করছে যে আমি আপনাকে এত কোটি টাকা দিব, আপনি এটাও আপনার একাডেমিতে করেন। ধরেন যদি এটা আমাদের বলে, তাহলে সেক্ষেত্রে আমার এখানে অ্যালাইনমেন্ট রাখাটা একটু ক্রিটিক্যাল না? কিন্তু আমি যদি তার মানে এই সিদ্ধান্তে গিয়ে আমি যদি আমার জায়গা থেকে সরে যাই, তাহলে তো হলো না। সো এক্ষেত্রে আমাকে আমার জায়গায় ঠিক রাখতে হবে, এবং ওইটার মাধ্যমে আমি আমার সাকসেস ফ্যাক্টরটা পাবো। এই কারণে বলা হয়েছে যে এখানে অ্যালাইনমেন্ট রাখতে হবে উদ্দেশ্যের সাথে কাজের। The key element of EasyIT is the alignment of বিজনেস অ্যান্ড আইটি। তাহলে বিজনেসের সাথে আইটির অ্যালাইনমেন্ট করা মানে উদ্দেশ্যের সাথে আইটি ইউজের অ্যালাইনমেন্ট থাকা। EasyIT is concerned with two issues. IT deliver value to the business, that IT risk is managed. The first is driven by the strategic alignment of IT. Second is driven by the এমবেডিং অ্যাকাউন্টেবিলিটি ইনটু দ্য এন্টারপ্রাইজ। অর্থাৎ একটা হচ্ছে অ্যালাইনমেন্টের জন্য, অ্যালাইনমেন্টের সাথে রিলেটেড, আরেকটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটির সাথে রিলেটেড। আপনি অ্যালাইনমেন্ট করে দিচ্ছেন, কিন্তু যারা এই জিনিসটার সাথে জড়িত তারা যদি এটার জন্য অ্যাকাউন্টেবল না থাকে, তাহলে তারা প্রপারলি এই কাজটা কমপ্লিট করবে না, বা কমপ্লিট করা তো দূরের কথা, এক্সারসাইজই করবে না। তাই আপনার এখানে অ্যাকাউন্টেবিলিটিও রাখতে হবে, অ্যালাইনমেন্টও রাখতে হবে। প্রথমে অ্যালাইনমেন্ট করতে হবে, পরবর্তীতে অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করতে হবে। এবার আসেন অডিট রোল ইন ইজিআইটি। এবার অডিটরদের কি রোল আছে ইজিআইটি তে? এন্টারপ্রাইজ আর গভর্ন বাই জেনারেলি অ্যাকসেপ্টেড গুডস প্র্যাকটিস। তাইলে আপনি একটা জিনিস দেখেন, GAGP আমরা নরমালি যেটা আসিল অ্যাকাউন্টিং এর বেলা, এটা ছিল জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্র্যাকটিস একটা, যেটা আমরা গতকালকের ক্লাসে অডিটে বলছিলাম। একটা হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্র্যাকটিস, একটা হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। অপশনে এই দুটোও থাকতে পারে, আর সাথে এটাও থাকতে পারে, জেনারেলি অ্যাকসেপ্টেড গুড প্র্যাকটিস। ঠিক আছে, এনশিওরড বাই এস্টাবলিশিং কন্ট্রোল, যেটা কন্ট্রোলের সঠিক এস্টাবলিশমেন্টের উপরে জড়িত। এবার আসেন, রিপোর্টিং অন ইজিআইটি ইনভলভস অডিটিং এট দ্য হাইয়েস্ট লেভেল ইন দ্য এন্টারপ্রাইজ। তাইলে ইজিআইটি ইনভলভ করে হচ্ছে হাইয়েস্ট লেভেলের সাথে, অ্যান্ড মেক ক্রস ডিভিশনাল, ফাংশনাল অর ডিপার্টমেন্টাল বাউন্ডারিজ, এবং এটার কিছু নির্দিষ্ট বাউন্ডারিজও আছে। ওকে, অ্যান অডিট চার্টার
স্টেটিং দ্য অথরিটি। আচ্ছা এবার আসেন অডিট চার্টার কি মনে আছে? দেখি যারা এই গত ব্যাচে পড়ছে তারা উত্তর দিয়েন না, যারা এই ব্যাচে নতুন আছেন তারা বলেন মনে আছে কিনা যে অডিট চার্টার কি? It's equivalent to engagement letter. এক্স্যাক্টলি, ইকুইভ্যালেন্ট টু এঙ্গেজমেন্ট লেটার। গুড। তার মানে যেখানে আমার মানে অডিটটা কিভাবে হবে না হবে এই সকল জিনিসপত্রগুলো বলা থাকে, এটাই হচ্ছে আমার কি অডিট চার্টার। কেমন? তাহলে এবার অডিট চার্টার স্টেটিং দ্য অথরিটি, যে কার অথরিটি কতটুকু হবে, দ্যাট অডিট হ্যাজ টু মুভ ফ্রিলি উইদিন দ্য এন্টারপ্রাইজ শুড উইদিন দ্য এন্টারপ্রাইজ। ঠিক আছে, এন্টারপ্রাইজে অডিট কোথায় কিভাবে করবেন, এবং শুড বি ইন প্লেস অ্যান্ড অ্যাপ্রুভ বাই দ্য অডিট, অ্যাপ্রুভ বাই দ্য অডিট গভর্নিং বডি। তাহলে অডিট গভর্নিং বডির মধ্যে আমরা বলছিলাম অডিট কমিটি। যদি অডিট কমিটি না থাকে তাহলে কে? এখানেই পড়ছি, অডিট কমিটি না থাকলে কে? সিনিয়র Board of ম্যানেজমেন্ট, তাই Management. না? অডিট কমিটি না থাকলে হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্ট। ক্লিয়ার? জি। ওকে, আমাকে একটু 2 মিনিট সময় দেন, কেমন? একটু সময় দেন কষ্ট করে। 2 মিনিট না, একটু 2 মিনিটের একটু বেশি লাগবে, ঠিক আছে? ও
আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা হ্যালো। যাচ্ছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই। সরি ফর দ্য ইন্টারাপশন। হ্যাঁ, কোথায় যেন ছিলাম আমি? আপনি যে অডিট চার্টার বুঝায় পরের লাইনে ওকে আসছিলেন। ওকে, হ্যাঁ, এখান থেকে না? অডিট চার্টার স্টেটিং আছে, অডিট চার্টারে অথরিটি থাকে যে অডিট কিভাবে করে করতে হবে। হ্যাঁ, এন্টারপ্রাইজ শুড বি প্লেস অ্যান্ড অ্যাপ্রুভ বাই দ্য অডিটর গভর্নিং বডি, অর্থাৎ যেখানে গভর্নিং বডি থাকবে, যদি থাকে, আর যদি না থাকে তাহলে আমি কি বলছি? সিনিয়র ম্যানেজমেন্ট। ঠিক আছে, এরপরে কি হইলো? দ্য টার্মস অফ রেফারেন্স ফর দ্য অডিট স্টেট দ্য ফলোইং। তাহলে অডিটের টার্মস অফ রেফারেন্স মানে অডিট কেমনে কি করবেন না করবেন এগুলোতে কি কি থাকে। স্কোপ অফ অডিট, স্কোপ অফ দ্য ওয়ার্ক মানে আপনি কতটুকু পর্যন্ত কাজ করতে পারবেন। রিপোর্টিং লাইন, কিভাবে করে রিপোর্টিং করবেন, কাকে রিপোর্ট করবেন। আইএস অডিটরস রাইট অফ অ্যাক্সেস, এবং আইএস অডিটররা অডিটের ক্ষেত্রে কতটুকু অ্যাক্সেস পাবে। Three-line model as a best practice to ensure that control processes are designed appropriately and operating effectively. The practice is known as three-line model. অর্থাৎ এক্ষেত্রে প্র্যাকটিসটাকে তিনটা মডেলে ভাগ করা হয়েছে, থ্রি লাইন মডেলে। ফার্স্ট লাইনে কি বলছে? ফার্স্ট লাইন অফ ডিফেন্স ইজ the enterprise management function that is assumed to have a strong interest in the proper function of business process, অর্থাৎ যেখানে আপনার বিজনেস প্রসেস কিভাবে হবে না হবে এই জিনিসগুলো প্রপার ফাংশনটা বর্ণনা করা থাকে। কন্ট্রোল অ্যাসোসিয়েটেড মেট্রিক্স অ্যান্ড ইন্ডিকেটরস, মেট্রিক্স এবং ইন্ডিকেটরস কেটা? মেট্রিক্স মানে হচ্ছে যেটার মাধ্যমে আপনি মেজারমেন্ট করেন, আর ইন্ডিকেটরটা হচ্ছে কাজ হচ্ছে কি হচ্ছে না এটা বোঝা যায়। ফর এক্সাম্পল ধরেন, আমি যদি বলি যে আমি জিমে গেছি, হ্যাঁ, জিমে যাওয়ার পরবর্তীতে আমার ওজন বাড়তেছে কি বাড়তেছে না, এটা আমি বুঝে যাব কিসের মাধ্যমে? ওয়েট স্কেলে দাঁড়িয়ে আমার ওয়েট দেখার মাধ্যমে। এটা হচ্ছে আমার কি? মেট্রিক্স। আর আমি যদি ফুলতে থাকি না, ওইটা ইন্ডিকেটর না।
আমি যদি ফুলতে থাকি, মানে ধরেন আমার দেখতে মনে হচ্ছে ছেলে তো মোটা হইতেছে, জিম করতেছে, তাহলে ওইগুলো হচ্ছে ইন্ডিকেটর যে সে কাজ করতেছে। কেমন? তো ম্যাট্রিক্স হচ্ছে যেটার মাধ্যমে আমি মেজারমেন্ট করতে পারবো, আর ইন্ডিকেটর হচ্ছে যেটা ইন্ডিকেট করে যে জিনিসটা হচ্ছে কি হচ্ছে না, কতটুকু হচ্ছে সেটা ম্যাট্রিক্স এর মাধ্যমে বোঝা যায়। ঠিক আছে, ইন্ডিকেটরের মাধ্যমে বোঝা যায় জিনিসটা হচ্ছে কি হচ্ছে না, আর ম্যাট্রিক্স এর মাধ্যমে বোঝা যায় জিনিসটা কতটুকু হচ্ছে। ক্লিয়ার? আবার যদি হচ্ছে না হয় তাহলে কতটুকু হচ্ছে না, কতটুকু গ্যাপ আছে, এটা বোঝা যায় ম্যাট্রিক্স এর মাধ্যমে। ক্লিয়ার? অ্যান্ড রেগুলার রিভিউজ অ্যান্ড সার্ভ অ্যাজ মিনস ফর আইডেন্টিফাইং উইকনেসেস অর ডিফিসিয়েন্সিস। এবার এখানে যদি উইকনেস বা ডিফিসিয়েন্সিস থাকে তাহলে ইন্ডিকেটর দিয়ে বাইরে হবো, ম্যাট্রিক্স দিয়ে কতটুকু সেটা বের হবে, মানে পরিমাপ। এবার আসেন রিস্ক ম্যানেজমেন্ট, দ্য সেকেন্ড লাইন অফ ডিফেন্স। তো সেকেন্ড লাইনে হচ্ছে কি রিস্ক ম্যানেজমেন্ট। ফাইন, রিস্ক ম্যানেজমেন্টে কি আছে? Risk management is designed to evaluate independently known as emerging risk, অর্থাৎ যাতে করে আপনার কোনো কারণে এনি নোন অর ইমার্জিং রিস্ক, নোন মানে হচ্ছে যেটা আপনার আগে থেকে জানতে পারেন যে এমন রিস্ক হইতে পারে সেই রিস্ক, আর ইমার্জিং রিস্ক হচ্ছে হঠাৎ ইনস্ট্যান্ট করে যদি কোনো রিস্ক চলে আসে সেগুলা। তাহলে দুইটার ক্ষেত্রে আমার রিস্ক ম্যানেজমেন্ট কাজ করে। শুধু যে আমি এমন রিস্ক আসতে পারে পূর্বানুমান করা যেগুলা, এগুলার বেলায় রিস্ক ম্যানেজমেন্ট কাজ করবে সেটা না। ইনস্ট্যান্ট যদি কোনো রিস্ক চলে আসে তাহলে সেক্ষেত্রে ওইটার বেলাও রিস্ক ম্যানেজমেন্ট কাজ করবে। দ্য সেকেন্ড লাইন অফ ডিফেন্স পার্টনার উইথ দ্য ফার্স্ট লাইন, অর্থাৎ সেকেন্ড লাইনেরটা ফার্স্ট লাইনের সাথে কানেক্টেড থাকে। ফাইন, সেকেন্ড এটা বললাম উইথ ফার্স্ট লাইন টু এনশিওর দ্যাট রিস্ক ইজ আইডেন্টিফাইড, আন্ডারস্টুড, ডকুমেন্টেড এন্ড মিটিগেটেড থ্রু দ্য ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন কন্ট্রোল। অর্থাৎ এই ক্ষেত্রে রিস্ক আইডেন্টিফাই করা হয়, রিস্ক বোঝা যায়, রিস্ক ডকুমেন্টেশন করা হয়, তারপরে এটাকে কমানো যায়, তারপর থ্রু দ্য ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন অফ কন্ট্রোল। আচ্ছা একটা প্রশ্ন করি, গতকালকেও করছিলাম, যারা গতকালকে ছিলেন তারা উত্তর দিয়েন না, নতুন কেউ থাকলে একটু দেন। সেটা হচ্ছে যে গতকালকে মানে অডিট ক্লাসে যারা ছিলেন তারা দিয়েন না। একটা প্রশ্ন, সেটা হচ্ছে বলেন তো রিস্ক কোথায় নাই? এখানে সবাই তো গতকালকের ক্লাসে ছিল না, তাই না? এবং যারা আগে এখানে পড়ছেন তারাও বলিয়েন না, নতুন যারা আছেন একটু কথাবার্তা বলেন, আলাপ আলোচনা করি একটু। রিস্ক কোথায় নেই বলেন, কোন জায়গাটাতে রিস্ক নেই? বলবেন না কেউ? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, যারা আমাদের এখানে আগে ছিল তারাই বলেন, কিছু করার নেই। কোথায় রিস্ক নাই? ভাই সব জায়গায় রিস্ক আছে। সব জায়গাতে রিস্ক আছে। গুড। তো তার মানে হচ্ছে যে আমার রিস্ক সব জায়গাতে আছে, রিস্ক আমি কোনোভাবে ইলিমিনেট করতে পারবো না, রিস্ক কোনোভাবে রিমুভ করতে পারবো না। যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে রিডিউস করা, মিটিগেট করা, তারপরে হচ্ছে আপনাকে কি বলে মিনিমাইজ করা, এগুলা করতে পারি। অর্থাৎ যেটাকে কমাইতে পারি কিন্তু পুরাপুরি বাদ দিতে পারি না, ইলিমিনেট কিংবা রিমুভ করতে পারি না। এবার আসেন বলছে ইনস্টিটিউট অফ থ্রি ইন্টারনাল অডিট অফ থ্রি লাইন মডেল, এটাকে ভাগ করে দিছে ফার্স্ট রোল, সেকেন্ড রোল আমরা উপরে বলছি, আর থার্ড রোল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড অবজেক্টিভ অ্যাসুরেন্স অ্যান্ড অ্যাডভাইস অন দ্য ম্যাটার্স রিলেটেড টু দ্য অ্যাচিভমেন্ট অফ অবজেক্টিভ, যেটা কিনা অবজেক্টিভের অ্যাচিভমেন্টের সাথে জড়িত, যে আমি আমার কতটুকু পরিমাণ আমি করতে পারছি, আমার কতটুকু অ্যাচিভমেন্ট হয়েছে সেটা এখান থেকে বোঝা যায় থার্ড লাইন রোলে। The third line of defense includes testing and assurance, মানে ওই যে টেস্ট করা যে কতটুকু করছে কি হয়েছে। The third line is enterprise audit function, যেটা কিনা এন্টারপ্রাইজ অডিট ফাংশনের সাথে সরাসরি জড়িত। তো এখানে আসতে পারে যে ফার্স্ট লাইন কোনটা পড়তেছে, সেকেন্ড লাইনে কোনটা পড়তেছে, থার্ড লাইনে কোনটা পড়তেছে, এভাবে করে। The strategic direction of a business is defined by business goal and objective, আমার ব্যবসায়ের স্ট্র্যাটেজিক ডিরেকশন কি কত সময়ের জন্য করে, স্বল্পকালীন নাকি দীর্ঘকালীন? দীর্ঘকালীন। দীর্ঘকালীন। স্ট্র্যাটেজিক যখন বলা থাকবে দ্যাট মিনস হচ্ছে সেটা দীর্ঘকালীন, কিন্তু সেটা ফ্লেক্সিবল। অর্থাৎ যদি আমার মনে হয় যে কোনো কারণে সিচুয়েশন অনুসারে আমাকে কিছুটা এদিক সেদিক করতে হবে তাহলে আমি করব, বাট এটা হচ্ছে দীর্ঘকালীন সময়ের জন্য। তাহলে এখানে কি দা স্ট্র্যাটেজিক ডিরেকশন অফ এ বিজনেস ইজ ডিফাইন্ড বাই স্ট্র্যাটেজিক গোল অ্যান্ড অবজেক্টিভ। এবার অ্যান ইনফরমেশন সিকিউরিটি গভর্নেন্স ফ্রেমওয়ার্ক জেনারেলি কনসিস্ট অফ, তাহলে ইনফরমেশন সিকিউরিটি গভর্নেন্স ফ্রেমওয়ার্ক এটা গঠিত হয় নিচের এগুলোর মাধ্যমে, পাঁচটা জিনিস কি কি: কম্প্রেহেনসিভ সিকিউরিটি স্ট্র্যাটেজি, গভর্নিং সিকিউরিটি পলিসিস, কমপ্লিট সেট অফ স্ট্যান্ডার্ডস, ইফেক্টিভ সিকিউরিটি অর্গানাইজেশন স্ট্রাকচার, ইনস্টিটিউশনালাইজেশন মনিটরিং প্রসেস। এখানে প্রত্যেকটা জিনিসই আমরা জানি, সো এখানে আলাদা করে আর কিছু বলতেছি না, জাস্ট দাগায় না। এবার আসেন গ্লোবালি বোর্ড অফ ডিরেক্টর এন্ড সিইও আর অ্যাকাউন্টেবল এন্ড রেসপন্সিবল ফর ইনফরমেশন সিকিউরিটি গভর্নেন্স। তাহলে গভর্নেন্সের জন্য রেসপন্সিবল থাকে এরা, বোর্ড অফ ডিরেক্টর আর সিইও। ঠিক আছে, সিইও ইজ অ্যাকাউন্টেবল টু দ্য বোর্ড অফ ডিরেক্টর। এবার
দুইজনই থাকে অ্যাকাউন্টেবল এবং রেসপন্সিবল কিসের জন্য? ইনফরমেশন সিকিউরিটি গভর্নেন্সের জন্য। কিন্তু আমি যদি এবার বলি দুইজনের মধ্যে কার পাওয়ার বেশি, তাহলে কার পাওয়ার বেশি? হু ইজ মোর পাওয়ারফুল, বোর্ড অফ ডিরেক্টর নাকি সিইও? বোর্ড অফ Board of Directors. বোর্ড অফ ডিরেক্টর। এখানে বলা হয়েছে যে সিইও ইজ অ্যাকাউন্টেবল টু বোর্ড অফ ডিরেক্টর, মানে সিইও অ্যাকাউন্টেবল থাকে বোর্ড অফ ডিরেক্টরের প্রতি। ক্লিয়ার? সিইও বোর্ড অফ ডিরেক্টরের প্রতি অ্যাকাউন্টেবল থাকে, তার মানে বোর্ড অফ ডিরেক্টরকে কৈফিয়ত দিতে হবে সিইও কে। সিইও কৈফিয়ত দিবে বোর্ড অফ ডিরেক্টর কে আর কি, মানে সিইও নিজে গিয়ে কৈফিয়ত দিবে বোর্ড অফ ডিরেক্টর কে। একটু পরে কল দিচ্ছি আমি। আচ্ছা, এরপরে কি? ডিরেক্টর ফর ইনফরমেশন সিকিউরিটি গভর্নেন্স এন্ড রেসপন্সিবল ফর আইটি ডিসচার্জ থ্রু এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট, এবং সেক্ষেত্রে রেসপন্সিবল থাকে ডিসচার্জের জন্য, ডিসচার্জ ফর ইটস ডিসচার্জ থ্রু এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট, মানে এক্সিকিউটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এটার ভায়া সে জিনিসটাকে ডিসচার্জ করবে। দ্য বোর্ড অফ, এবার এখানে নিচে অনেকগুলা শব্দ আছে, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। এগুলা থেকেও প্রশ্ন আসছে গতবার, অনেকের আসছে। দ্য বোর্ড, ইভেন আমারও আসছে। The board level committee approving security policies may include director, CEO, COO, CFO, CRO, CIO, CTO, HR, তারপর হচ্ছে চিফ অফ অডিট, চিফ কমপ্লায়েন্স অফিসার এন্ড লিগাল। এখানে যতগুলা ব্যক্তির কথা আমরা বলেছি সবগুলার নিচে গিয়ে ডিটেলস পাবো আমরা। এখানে না হইলেও আর একটু পরে পাবো, মানে এগুলো সবগুলা ডিটেলস আছে যে কোন ব্যক্তি কি করে, কার কতটা রেসপন্সিবিলিটি আছে, কতটুকু কার জবাবদিহিতা দিতে হবে, কাকে দিতে হবে, প্রত্যেকটা জিনিস বলা আছে। ঠিক আছে, এখন আপাতত জাস্ট এখানে দাগায় নেন। ওকে, এবার আসেন। দ্য প্রাইমারি আউটকাম অফ ইফেক্টিভ ইনফরমেশন সিকিউরিটি গভর্নেন্স ইনক্লুড strategic alignment, risk management, compliance and value delivery. These outcomes are enabled through the development of following, তার মানে আমি যেই কথাগুলো আগে বললাম যে রিস্ক ম্যানেজমেন্ট করা, কমপ্লায়েন্স করা, ভ্যালু ডেলিভারি করা, এই সবগুলা জিনিস কি থাকে নিচের এই ডেভেলপমেন্ট গুলোর উপর ভিত্তি করে কাজ করে। সেগুলা কি কি? পারফরমেন্স মেজারমেন্ট, কতটুকু পরিমাণ হইছে সেটা আমাকে মেজার করতে হবে। এরপরে রিসোর্স ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্টের উপরেও থাকে যে আমার যে সকল রিসোর্স গুলা প্রতিষ্ঠান আছে এগুলো ঠিক মতো ম্যানেজ করা হচ্ছে কিনা। প্রসেস ইন্টিগ্রেশন, এবার একটা প্রসেসের সাথে আরেকটা প্রসেসের কানেক্টিভিটি ক্রিয়েট করা হচ্ছে প্রসেস ইন্টিগ্রেশন। ফর এক্সাম্পল, আপনি যদি একটা নর্মালি আমরা প্রোডাকশনের কথা বলি, প্রথমে র ম্যাটেরিয়াল কালেক্ট করে, এরপরে একজন প্রোডাকশন করে, এরপরে সেটাকে প্যাকেজিং করে, এরপরে সেটাকে ডিস্ট্রিবিউট করে, তাহলে প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা ফাংশন। ওই ফাংশন গুলোর মধ্যে সমন্বয় ঘটানোই হচ্ছে প্রসেস ইন্টিগ্রেশন। এবার হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। স্ট্র্যাটেজিক প্ল্যানিং ফ্রম অ্যান আইএস। আচ্ছা, একটা কাজ করি, আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখি। হ্যাঁ, আমাদের বলতে গেলে অনেক কিছুই শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো একটা রিভিউ জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের আজকের সেশনটা কেমন লাগছে প্রথমত বলেন, একটা রিভিউ। যারা প্রিভিয়াস ছিলেন আমি তাদের থেকে না শুনে বাকিদের থেকে শুনতে যাচ্ছি, একটু বলবেন যারা এই সেশনে নতুন। হ্যালো, জি, খুব ভালো লাগছে। আচ্ছা ওকে, আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের আইটি গভর্নেন্স আমাদের সাথে কারা কারা থাকতে চাচ্ছেন তারা একটু হ্যান্ড রেজ করেন। মানে পেইড মেম্বার হিসেবে থাকতে চাচ্ছেন কারা কারা, একটু হ্যান্ড, মানে এখনো নাই কিন্তু থাকতে চাচ্ছেন তারা কারা? প্রীতম দা তো মনে অলরেডি আছেন, তাই না? আপনি হাত নামাই ফেলেন। যারা অলরেডি আছেন তাদেরকে বলি নেই, ঠিক আছে, যারা হচ্ছে নেই তাদেরকে বলছি। আচ্ছা, একটা মিনিট, আমি সাদেক নোমান ভাই, আপনি কি এর আগে কখনো ছিলেন না আজকে প্রথম? সাদেক নোমান ভাইয়া শুনতে পাচ্ছেন? আচ্ছা ওকে, সো এটা ছাড়া আর বাকি যারা আছে সবাই এখানে এনরোলডই। ঠিক আছে, তাহলে রিয়াদ ভাইয়া তো মনে হয় এনরোল, তাই না ভাইয়া? জি দাদা, আমি এনরোল। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আর বাকি যারা আছে তারা এনরোল। ঠিক আছে, তাহলে যদি তাহের ভাইয়া আপনার কি কোনো ইনফরমেশন জানার আছে রিগার্ডিং দ্য কোর্সেস? না, জানার দরকার নেই, এমনি আপনার সাথে আমি যোগাযোগ করব। আচ্ছা ওকে, যদি আপনি ইন্টারেস্টেড থেকে থাকেন তাহলে হচ্ছে উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে নক দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
ঠিক আছে, যে ওই যে সিসা 28 এডিশন, এটার পাশে একটা নাম্বার লেখা আছে 01628989565, এই নাম্বারে নোট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যদি কেউ আমাদের সাথে থাকতে ইন্টারেস্টেড থাকেন। ওকে, এখানে হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন, ডিরেক্ট কলও করতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আজকের জন্য। তাহলে আমরা এখানেই রাখতেছি। হ্যাঁ, আর আমরা এখন একটু প্রেশার আছি, তো নেক্সট ডে আমরা হয়তো 12:30 পর্যন্ত করব। কিছু বলবেন তাসরিন আক্তার আপু? না দাদা, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আজ কালকে থেকে মানে নেক্সট ক্লাস থেকে আমরা এখান থেকে স্টার্ট করবো। জি, ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, জি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।